রাজনীতির দীর্ঘ পথ, ছাত্র রাজনীতি থেকে জাতীয় রাজনীতি, ছাত্রলীগ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে গল্প শুধু এগিয়ে চলার। ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর নিউজ 24-কে জানালেন দল নিয়ে নিজের পরিকল্পনার কথা। আমাদের দলকে সুশৃঙ্খল করা, শৃঙ্খলাবদ্ধ করা, সে কাজটিও আমাদেরকে মেটিকুলাস করতে হবে। এ কাজটিও করা জরুরি হয়ে গেছে। দলটাকে ডিসিপ্লিন করা, বিভিন্ন জায়গা কলহ কুন্দল এগুলো, এই ধরনের সমস্যাগুলোকে মিটিয়ে সিনক্রোনাইজ করা, গ্যালভানাইজ করা দলকে। এবং আজকে আমাদের যে 2021-এর যে ভিশন, সে ভিশনের সাথে সঙ্গতি রেখে দলকেও নতুন মডেলে ঢেলে সাজাতে হবে। নতুন মডেলে আমাদের দলকে রিকাস্ট করতে হবে। রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমাদেরকে একটা স্পিরিটেড, একটা মডার্ন এবং একটা স্মার্ট থেকে স্মার্টার সংগঠন, একটা টিম ওয়ার্ক আমাদেরকে গড়ে তুলতে হবে। আধুনিক, গতিময় এবং স্মার্ট একটা টিম ওয়ার্ক আমরা শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে চাই আমাদের লক্ষ্যগুলো অর্জনের জন্য। 2021 পরবর্তী নির্বাচন এবং এই মুহূর্তের প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ, একে প্রতিহত। চ্যালেঞ্জটা তো অবশ্যই আছে। সেই চ্যালেঞ্জ তো আমি বলেছি যে আমাদের কয়েকটা লক্ষ্য আছে। যে দলটাকে শৃঙ্খলাবদ্ধ করা, দলটাকে 2021-এর আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে এজেন্ডা, সেটা বাস্তবায়নের, এই এজেন্ডা উন্নয়নমুখী এজেন্ডা বাস্তবায়নের উপযোগী শক্তি হিসাবে দলকে গড়ে তোলা, শৃঙ্খলাবদ্ধ করা, এই কাজটা জরুরি। এবং উন্নয়নের আচরণকে একই ধারায় বহমান করা। কারণ উন্নয়ন অর্জন যতই হোক, আচরণ খারাপ হলে উন্নয়ন অর্জন অনেক সময় ম্লান হয়ে যায়। ভোটের রাজনীতিও এর প্রতিক্রিয়া আছে। একদিকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী, অন্যদিকে আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড। দেশ গঠনে তাই সমন্বয়ের মাধ্যমেই কাজ করতে চান। এখন আমার জন্য খুব সুবিধা হবে, কারণ আমি এখানে না থাকলে হয়তো প্রেসিডিয়ামে থাকতাম। প্রেসিডিয়ামে থাকলে আমি অভিযোগ শুনতাম, রাস্তা দেখতে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের অভিযোগ শুনতাম, সমাধান দিতে পারতাম। এখন আমি অথরিটি পেয়েছি, সমাধান দিতে পারব। আমি যদি কোথাও সমস্যা মেজর হয়, তখন আমি আমার নেত্রীর সঙ্গে, প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সঙ্গে আমি আলাপ করে নেব। সরকারে বাইরে থেকে বিরোধী দলের যে দায়িত্বটা, সে দায়িত্বটা যদি তারা যথাযথভাবে পালন করেন এবং গত নির্বাচনের মতো আবারও নির্বাচনের বর্জনের সংস্কৃতির পুনরাবৃত্তি না ঘটা, তাহলে দেশে স্বস্তিও আসবে। আমি শান্তি বলবো, শান্তি শোনারও, শান্তি কথাটা ভিন্ন। আজকের বিশ্বে এই যে গ্লোবাল টেরোরিজম, ইটস এ গ্লোবাল ফেনোমেনা। এখানে কখন কোথায় কী ঘটনা, আমেরিকার মতো দেশ নির্বাচন চলছে, এর মধ্যে কতগুলো সন্ত্রাসী ঘটনা। প্যারিসের মতো বিশ্বের কালচারাল ক্যাপিটাল যেটাকে বলা হয়, সে প্যারিস পর্যন্ত
আজকে নিরাপদ। পরিস্থিতির প্রয়োজনে নতুন নতুন স্ট্র্যাটেজি, পরিকল্পনা তো আমাদের নিতেই হবে। আমরা অনেক কিছু, যেমন আমরা আজকে সম্পাদক মণ্ডলীর প্রথম সভা করলাম, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের কনস্টিটিউশন, আমাদের গঠনতন্ত্রে আছে যে বিভিন্ন ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিস জোরদার করার জন্য আমাদের পার্টিতে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদগুলো আছে, এবং এবার আমরা ঠিক করেছি অনলাইন সেক্রেটারিদের সাথেও আমরা এদেরকে ট্যাগ করবো কাজে। তো আমরা এটাকে ডিসিপ্লিনের সাথে এবং এটাকে সুশৃঙ্খল করার জন্য এবং এটাকে আরও আমাদের কর্মসূচি বাস্তবায়নের উপযোগী শক্তি হিসাবে গড়ে তুলতে সহায়ক শক্তি হিসাবে তাদের যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে আমরা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চাই। এই জন্য সংখ্যাটা 100-র মধ্যে আমরা সীমিত রাখব, এটাই আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। এবং তারা যাতে তাদের কর্মকাণ্ডে সীমা আমরা বেঁধে দেব, তারা যেন ওই জেলায় গিয়ে নেতাদের উপরে দেখাতে না পারে প্রদর্শন, যে একটা হাম্বড়া ভাব, এটা যেন প্রদর্শন করতে না পারে। এই জন্য তাদের কাজটাকেও আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব। ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করেন না ওবায়দুল কাদের, আর তাই দলের সুসময়ে সুবিধাভোগী অতিথি পাখিদের আনাগোনা দেখতে চান না আওয়ামী লীগের নতুন এই সাধারণ সম্পাদক। আমি বলতে চাই না আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসাবে আমি ক্ষমতার রাজনীতিতে স্রোতধারার সঙ্গে এটা সুবিধাবাদী স্রোতধারাও এখানে গড়ে ওঠে। এই যে আমাদের যারা একসময় আমাদের ভালো কাজ টাজ করতো দুঃসময়, তাদেরও দেখি অনেক অর্থ সম্পদের দিকে বেশি অনেকে ঝুঁকে পড়েছে, তবে এদের সংখ্যা খুব কম। আমাদের যারা অরিজিনাল আওয়ামী লীগার তাদের মধ্যে এই প্রবণতাটা কম, কিন্তু এখানে সমস্যা তো আছে। এখানে মৌসুমি পাখিরা আসে এবং মৌসুমি পাখিদের, অতিথি পাখিদের দাপটে দলের দুঃসময়ের কর্মীরা হারিয়ে যায়, ওরা সব কোনটা সারা করে। এই জন্য মাঝে মাঝে আমার শঙ্কা হয় যে এত কিছু, এত আয়োজন, এত সমাবেশ, এত যে উৎসব মুখর পরিবেশ, এ অবস্থা দেখে বেশি আনন্দের মধ্যে আমার মধ্যে একটা ভয়ের বিষয় আমার মধ্যে জাগে। আমি ভাবি এই আনন্দধারা কতকাল চলবে, এটাকে আমরা সাস্টেইন করতে পারবো? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের মতো আমরা কি আমাদের এই আনন্দধারাকে বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা আসলে কি পারবো এই ধারাটাকে ধরে রাখতে? এই যে আনন্দের মধ্যে কখন আবার কোন দুর্ঘটনা ঘটে, আশঙ্কা মাঝে মাঝে করি। শক্তিশালী সরকার গঠনে কিংবা দেশের শান্তি বজায় রাখতে বিএনপিরও সহযোগিতা চাইলেন এই নেতা। সৌজন্যবোধও আছে রাজনীতিতে। আজকে বিএনপির সাথে আমাদের মতের পথের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতিতে স্বাভাবিক সৌজন্য হারিয়ে যাওয়া উচিত নয়। একটা ওয়ার্কিং রিলেশনশিপ গণতান্ত্রিক দলগুলোর মধ্যে থাকা ভালো, সেটা গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো। এবং অনাগত কিছু আপদ আসতে পারে, সেই আপদের পরিণতি ঠেকানোর জন্য আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ অন্তত ডেমোক্রেটিক প্রগ্রেসিভ দলগুলোর মধ্যে থাকা উচিত। বিএনপি স্বাগত জানিয়েছে, এটা একটা সৌজন্যবোধের বিষয়। আমিও তাদের শুভেচ্ছা জানাই। আমিও তাদেরকে বলবো
আজকে তারা যেমন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাতের পর বিএনপির তরফ থেকে যে বক্তব্যটা এসছে যে বেগম জিয়া তাদেরকে গণতন্ত্র শূন্যতার বিষয়টা বলেছেন, দেশ গণতন্ত্র শূন্য। কিন্তু চীনের প্রেসিডেন্ট রেসপন্স করেছেন এই বলে আমরা বাংলাদেশে শান্তি চাই। তো আমরা চীনের প্রেসিডেন্ট যেটা বলেছেন তারই প্রতিধ্বনি করে বলতে চাই, শান্তিময় বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা বিএনপিরও সহযোগিতা চাই। সরকারকে অস্থিতিশীল করে দেশের স্থিতি নষ্ট করে এটা কারো কোনো লাভ হবে না। এটা কারো কোনো লাভ নেই। দেশের ক্ষতি হলে তারা যদি ক্ষমতা আসেন সেই ক্ষতিগুলো তাদের উপরই বর্তাবে। সে ক্ষতি পূরণ করার জন্য তাদেরকে তখন অনেক সময় অপেক্ষা করতে হবে। তারা আন্দোলন করার সক্ষমতা অর্জন করুক। অপোজিশন যদি স্ট্রং হয় সরকারের জন্য অনেক সুবিধা। কলেজ জীবন থেকেই রাজনীতির হাতে খড়ি। পরপর দুবার ছাত্রলীগের সভাপতিও ছিলেন তিনি। আর সেই ছাত্র রাজনীতি ও ছাত্রলীগের রাজনীতি নিয়েই কথা বললেন ওবায়দুল কাদের। আমি নিজেও ছাত্রলীগের সৃষ্টি, আমি ছাত্রলীগ থেকে আওয়ামী লীগে, কাজে ছাত্রলীগ আমার শৈশবের ভালোবাসা, ছাত্রলীগ আমার কৈশোরের উচ্ছ্বাস, এবং ছাত্রলীগই আমার প্রথম যৌবনের প্রেম। এবং ছাত্রলীগের একসময় যে ভূমিকা ছিল স্বাধীনতার লক্ষ্যে, মুক্তিযুদ্ধের সে উত্তাল দিনগুলোতে, সেই ছাত্রলীগের ভূমিকা মুক্তিযুদ্ধে পর্যন্ত ছিল একরকম। মুক্তিযুদ্ধের পর দেশ যখন স্বাধীন হল তখন তাদের ভূমিকারও দায়িত্বেরও পরিবর্তন হয়েছে, কর্মসূচি এজেন্ডারও পরিবর্তন হয়েছে। তো এটা আমি ঠিক লম্বা বক্তব্য না দিয়ে এটুকু বলতে চাই যে আমাদের দেশে ৭৫ ঘটে যাওয়ার পর প্রতিবিপ্লবী শক্তি অনেক দিন, লং 21 years তারা ক্ষমতায় ছিল। সে সময় কিন্তু ক্ষমতার রাজনীতিতে নানান প্যারাসাইটস, আগাছা, পরগাছা, এসব বিষয়গুলো ক্ষমতার রাজনীতিকে গ্রাস করে ফেলেছে। তো সেটা সেই ধারাটা ছাত্রলীগ তখন কাজ করেছে নির্যাতনের মধ্যে, এবং আমি তখন ছাত্রলীগের সভাপতি ঠিক ৭৫ পরবর্তী সময়। তো সে সময় ছাত্রলীগের একটা ত্যাগী মানসিকতা ছিল। সেই ধারাটা আবার যখন আমরা ক্ষমতায় আসি তখন আবার এটা এই যে দীর্ঘকাল বঙ্গবন্ধু হত্যা পরবর্তী যে সময়টা, এই সময়টাতে রাজনীতিতে যে কতগুলো বিষয়, নেগেটিভ বিষয় ছিল, নেতিবাচক বিষয় রাজনীতিতে অনুপ্রবেশ ঘটেছিল। সেই নেতিবাচক ধারার আবর্ত থেকে বেরিয়ে আসাও ছিল খুব কঠিন ব্যাপার। তারপরে ক্ষমতাসীন দলে সেই আগের যে পার্টিগুলো ছিল তাদের ছাত্র সংগঠনগুলোর কিছু কিছু যে সুবিধাবাদী বা সুযোগ সন্ধানী বা স্বার্থপরতার কিছু বিষয়, যেটা ছাত্র রাজনীতিতে বাংলাদেশের স্বাধীনতার আগে চোখে পড়ে তো বা অনুভব করা যায়, এসব বিষয়গুলো এসে গেছে। এবং এটা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়েও এ বিষয়টা, ওই যে নেতারা নিজেদের স্বার্থ রক্ষা, ক্ষমতা রক্ষা অথবা ক্ষমতা
বাড়ানোর জন্য তাদের যে একটা মানসিকতা এবং নেতাদের যে মানসিকতা, সেখানে ছাত্রলীগকে স্বার্থ সংরক্ষণের পাহারাদার হিসাবে ব্যবহার করার যে একটা প্রবণতা, সেটা কিন্তু অনেক জায়গায় আমাদের সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং সেই অবস্থাটা এখনও বিরাজ করছে। এখনও আমাদের এর মধ্যে রাজনীতিতে একেবারে সিজন পলিটিশিয়ানের বাইরেও অনেকেরই প্রবেশ ঘটেছে বা রাজনীতির আজকের যে অবস্থা, সেই অবস্থার যে স্রোতধারা থেকে যে একটা কতগুলো ক্র্যাশেস এসে এখানে মিশে গেছে, সেগুলো থেকে ছাত্রলীগকে পুরোপুরি বের করে আমরা এখনো আনতে পারিনি, তবে আমরা চেষ্টা করছি। তবে আমি মনে করি ছাত্র সংসদ নির্বাচন যদি হয় তাহলে এই সমস্যাটা 50% আমরা সমাধান করতে পারব। ছাত্র সংসদ নির্বাচন হলে আজকে প্রায় 24 বছর ধরে ডাকসু সহ ইউনিভার্সিটি ছাত্র সংসদ, কলেজ ছাত্র সংসদ নির্বাচনগুলো বন্ধ। এতে কিন্তু এই যে একটা গণতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠানে, এই গণতন্ত্রটা যদি থাকে তাহলে একটা বিষয় হচ্ছে প্রতি বছর যে ডাকসু নির্বাচন হতো ঢাকা ইউনিভার্সিটি, তাতে যারা আজকে কিছু কিছু অপকর্ম করে বা যাদের আচরণটা একটু বেপরোয়া, এই বেপরোয়া আচরণের সাথে যারা জড়িত বা যারা কিছু কিছু এটা সেটা অপকর্ম করে, তারা তখন মনে করতো যে আমাকে তো আগামী বছর নির্বাচনে প্রার্থী হতে হবে, সাধারণ ছাত্রছাত্রীদের ভোট পেতে হবে, আমি এইসব করলে তো ভোট দেবে না। এটাও কিন্তু ছাত্র রাজনীতিকে অনেক শুদ্ধতার দিকে নিতে পারে। কিন্তু সেই কাজটা আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে অনেকবার বলেছি, কিন্তু আমার মনে হয় ছাত্র রাজনীতিকে বিশুদ্ধ করার জন্য, সুস্থ করার জন্য ছাত্র সংসদ নির্বাচন অপরিহার্য। রাজনীতির বাইরে সাংবাদিকতাও করেছেন ওবায়দুল কাদের। কথা হলো আজকের গণমাধ্যম নিয়েও। আমি মনে করি আমাদের দেশে সাংবাদিকতা বিকাশমান, এর কোয়ালিটিটিভ চেঞ্জ হচ্ছে। তবে আমার বড় কষ্ট হচ্ছে, আমি যখন সাংবাদিকতা করেছি তখন প্রেস ক্লাবে ওয়াল ছিল না। এখন রাজনীতির মতো সাংবাদিকতায়ও শুধু ওয়াল উঠছে, ব্রিজ উঠছে, শুধু ওয়াল হচ্ছে। যে কোনো জেলায় গিয়ে এখন দেখি বিভেদ, দেখি ওয়াল, সব জেলার প্রেস ক্লাব ওয়াল, দু একটা হয়তো বাদ আছে, 2-3টা ওয়াল উঠছে। এটা আমি যেহেতু সারা দেশ ঘুরি, আমি বিষয়টা জানি। এটা আমার মনে হয় আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ আর একটু যত্নবান হলে আমাদের অন্তত একটা জায়গা তো পাবো, যে জায়গাটা গিয়ে অন্তত বিভেদ ছাড়া স্বস্তি নিয়ে দাঁড়াতে পারবো। এখন এই স্বস্তির জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে। একটা জায়গায় ঐক্য থাকবে, চিকিৎসকদের মধ্যে যায় একই, আইনজীবীদের মধ্যে যায় একই। এখন আওয়ামী লীগ, বিএনপি বিভিন্ন পার্টিতে বিভক্ত হয়ে গেছে। মোটামুটি একটা নিরপেক্ষতা, পজিটিভ নিরপেক্ষতা যদি এই জায়গাগুলোতে থাকতো, তাহলে এদেশে মূল্যবোধ, সৌজন্যবোধ, আদর্শতার জায়গাটা আরও স্ফীত হতো, উজ্জ্বল। নতুন এই নেতৃত্বের কাছে প্রত্যাশার শেষ নেই। তিনি কি পারবেন সেই প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ মেলাতে? আমি এখন তীব্রভাবে প্রত্যাশার চাপ অনুভব করছি। এখন আমাদের পার্টি অফিসে সম্মেলনে যে স্বতঃস্ফূর্ত সর্ববৃহৎ সমাবেশ, যে বর্ণাঢ্য একটা সম্মেলন, এবং সম্মেলনের যে উত্তাল ঢেউ, সেটার রেশ কিন্তু এখনও শেষ হয়নি। এখনও গণভবনে, রাস্তা থেকে গণভবনে ঢুকতে আমারও 1.5 ঘন্টা লাগছে। এখন পার্টি অফিসে যুদ্ধ করে ঢুকি,
যুদ্ধ করতে করতে বের হই। আর এগুলো কি, এই যে ঢেউ, জাগরণের ঢেউ, এখানে প্রত্যাশার চাপ মিশে আছে। আমি যদি প্রমিস করে ডেলিভারি করতে ব্যর্থ হই, তাহলে এই আজকের এই জাগরণের ঢেউয়ের কোনো মূল্য নেই।